নমস্কার। গত সপ্তাহটা কিন্তু শেষটা এত ভালো করে করেছে যে আমাদের সবারই খুব ভালো লেগেছে। সেই দিনকে খুব ভালো মুভ এসেছে বাজারে, বিশেষ করে দুপুর 1টার পর থেকে যে মুভটা এসেছে সেটা তো খুব দুর্দান্ত। এই মুভ আসার পিছনে তখনও পর্যন্ত ভরসাযোগ্য কোনো খবর কিন্তু ছিল না, তার কারণ ইরানের তরফ থেকে কোনো কথা আমরা শুনতে পাচ্ছিলাম না। ট্রাম্প কাকু তিনি তো তার মতো করে প্রথম থেকেই চেঁচিয়ে যাচ্ছেন, তিনি তো সোশ্যাল মিডিয়ার প্রেসিডেন্ট বেশি। এবং এই সপ্তাহে যেটা গুরুত্বপূর্ণ খবর পাওয়া গিয়েছে, যেমনটা এই ভিডিওর মাধ্যমে আপনারা আগেও জেনেছেন, যে উনি একজন বড় ব্যবসায়ী এবং উনি ওনার ইন্টারনাল নিউজকে ব্যবহার করে উনি প্রচুর প্রফিট করেছেন, প্রচুর টাকা কামিয়েছেন এবং উনি ব্যক্তিগতভাবে খবর ম্যানিপুলেট করে এক এক সময় এক এক রকম খবর দিয়েও শেয়ার বাজারে ট্রেড নিয়ে প্রচুর 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 টাকা কামিয়েছেন। তো আরো একবার এটা প্রমাণিত হলো যে পৃথিবীর সব থেকে ধনী দেশ সে কিন্তু পরোক্ষে একটা চোর। এবং তার প্রেসিডেন্ট ঠিক এইভাবে, যেটা ভারতে করলে হয়তো বিরাট হাল্লা কিছু হয়ে যেত, আমেরিকায় কিন্তু সেরকম হাল্লা কিছু হচ্ছে না। প্রেসিডেন্ট ইন্টারনাল নিউজকে কাজে লাগিয়ে এনভিডিআই এতে যথেষ্ট ট্রেড করেছেন এবং প্রেসিডেন্ট যে পরিমাণ ট্রেড পার ডে করেছেন, প্রেসিডেন্টের অ্যাকাউন্ট থেকে যে পরিমাণ ট্রেড পার ডে করা হয়েছে সেটা কোনো ট্রেডারও করেন। এরকম ধরনের ট্রেড তার অ্যাকাউন্ট থেকে হয়েছে, সেই রিপোর্টটা রিসেন্টলি শুক্রবার দিনকে আমরা কিন্তু সবাই পেয়েছি। আর ইরান এর মধ্যে কি করেছে, ইরান আজকে বলেছে যে আমাদের সঙ্গে যে ডিলের যে খসড়াটা, সেই খসড়াটা কিন্তু একটা তৈরি হয়েছে আমেরিকার সাথে ট্রেড ডিল, সুতরাং হতে পারে এবং এই হরমুজ আবার নতুন করে খুলতে পারে তার সম্ভাবনা তৈরি হয়ে গিয়েছে। আজকে রাত্রির পরে যদি এরপরে কোনো ভয়াবহতা বৃদ্ধি না হয়, তাহলে সোমবার দিনকে বাজার বড় সড়ো ভাবে আমাদের সারপ্রাইজ করতে পারে। তার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। আর যদি এর মধ্যে কিছু না কিছু খবর আসে যেটা বাজারের জন্য ভালো হবে না, হ্যাঁ যা চলছে, হরমুজ বন্ধ আছে তো বন্ধ আছে, ঠিক আছে, যা চলছে চলুক, এইভাবে চললে এটা নতুন কিছু না। কিন্তু নতুন কোনো সমস্যার যদি সৃষ্টি হয়, যেমন এই ভারতের ওপরে, ভারতের নাবিকদের উপরে যে আক্রমণটা হয়েছে, এর থেকেও যদি নতুন কিছু আবার তৈরি হয়, অর্থাৎ যুদ্ধ যদি অন্য কোনো দিকে ঘুরে যায়, তাহলে কিন্তু আবার দারামসে পড়বে, নয়তো সাইডওয়েজ টু আপ ট্রেন্ডের দিকে বাজার কিন্তু নিয়ে নেবে। একটা সমস্যা যেটা হবে সেটা হচ্ছে বাজারে প্রাইস কারেকশন কমপ্লিট হলো না। এইভাবে বাজার যদি এখান থেকে উপরের দিকে চলেও যায়, তাহলে এখানে ডিল যদি হয়েও যায়, জানবেন আবার নতুন কোনো সমস্যার সৃষ্টি হবে, বাজার আবার নামবে। ফ্রেশ মুভ হওয়ার সম্ভাবনা যথেষ্ট কম আছে, 80% সম্ভাবনা রয়েছে বাজার নামবে। বাজার যদি এই মুহূর্তেও এখান থেকে বেশ খানিকটা নেমে আসতো, যদি 22,000-এর আশপাশে একবার নেমে আসতো, তাহলে তারপরে র্যালি করে সেটা অনেকটা ভালো হতো। আপাতত যেটা তৈরি হলো সেটা বাজার একটু ডিস্টার্বের মধ্যে দিয়েই চলবে যদি এখান থেকে উঠে যায়। আর যদি সেটা না হয় তাহলে তো কোনো অসুবিধাই নেই, তাহলে বাজার যেরকম চলছে আবার আস্তে 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 সাইডওয়েজ টু ডাউন ট্রেন্ড থেকে কারেকশন কমপ্লিট করে উপরে যাবে। তো চলুন আজকে চার্ট দেখে কথা বলি। তবে তার আগে একটা কথা মনে করিয়ে দিচ্ছি, আমি এখানে সেইগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করছি যেগুলো আমি ভাবছি এবং আমি যেভাবে বাজারে ট্রেড করি, কোনো রকম বাই সেল বা হোল্ডের রেকমেন্ডেশন দিচ্ছি না। তো মাথা ঠান্ডা করে নিজের অর্থনৈতিক উপদেষ্টার সঙ্গে কথা বলে তবে শেয়ার বাজারে বিনিয়োগ করবেন। নিফটি দেখুন, এখানে 20 EMA কে কেটে জাস্ট ওপরে ওঠার চেষ্টা করছে। এর আগে বহুবার ওঠার চেষ্টা করেছে কিন্তু বারবারই ধাক্কা খেয়ে নিচে নেমেছে। আরএসআই জাস্ট 50-তে এসে দাঁড়িয়েছে। এই ধরনের আরএসআই এখান থেকে যদি ওপরের দিকে উঠে যদি রাখতে পারে 50-এর ওপরে, তাহলে রিভার্সাল হবে, না হলে কিন্তু আবার নিচের দিকে যাবে, কারণ আরএসআই এর আপাতত পক্ষে ডেইলি চার্টের ট্রেন্ড কিন্তু নিচের দিকেই রয়েছে। উইকলি চার্টেও ট্রেন্ড এখনো নিচের দিকে রয়েছে। উইকলি চার্টেও 50-র ওপরে না ওঠা পর্যন্ত বাজারে কিন্তু রিভার্সাল হবে না। সেটা হতে হতে মোটামুটি এই এখন 24,500 থেকে 24,950, যেটা মানে 25,000 আপাতত পক্ষে এটা ধরে নিন। এই দাগ আরো এক সপ্তাহ যদি ধরুন, এবার যদি এই 24,500 গিয়ে রেজিস্ট্যান্স পেয়ে বাজার আবার নামার চেষ্টা করে, তাহলে কিন্তু এই দাগকে নামিয়ে ওখানে নিয়ে চলে আসতে হবে, কারণ ওখানে সব থেকে বড় রেজিস্ট্যান্স পাবে। অর্থাৎ আরো 500 পয়েন্টের নিচে রেজিস্ট্যান্স চলে আসবে। সেটা আমাদের সময়ের সাথে সাথে দেখতে হবে। আপাতত এই যে প্যাটার্নটা হয়েছে, এর ব্রেকআউট হলে এই কিন্তু এতদূর পর্যন্ত টেনে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখবে। এবং এইখানটায় সব থেকে বড় হার্ডেলটা আসবে
এই জায়গাটা, এই যে লো, এই লোতে সব থেকে বড় হার্ডেলটা আসবে, এটা হচ্ছে 24,390, 24,390 হার্ডেলটা আসবে। কিন্তু একে আরেকবার সত্যি এখনো বলছি, এ যদি একবার নেমে আসতো খুব ভালো হতো, সেটা এখনো পর্যন্ত হয়নি। একবার মান্থলি চার্টটা দেখার দরকার আছে এই সময়। মান্থলি চার্ট কি বলছে? মান্থলি চার্টে কোনো হেলদোল এখনো পর্যন্ত নেই, এবং মান্থলি চার্টের ওপরে জাস্ট ইমিডিয়েট রেজিস্ট্যান্স যেটা রয়েছে সেটা হচ্ছে 24,000-এ। তো 24,000 মানে ওই একই জায়গায় পর পর রেজিস্ট্যান্স গুলো আমরা দেখছি, 24,000, 24,500, 25,000, 500 পয়েন্টের অন্তরালে পর পর রেজিস্ট্যান্স রয়েছে। এই মাসে কি করে? 24,000 কেটে শেষ করে, নাকি আবারও আর দুটো সপ্তাহে মাসের আবার নিচের দিকে নেমে চলে আসে? সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হবে, কারণ মান্থলি চার্টে আরএসআই জাস্ট 50 নিচে রয়েছে, জাস্ট 50 নিচে রয়েছে। তাই এখনো পর্যন্ত বাজার যে ঘুরে গেল এটা বোঝা যাবে না। 60 মিনিটের চার্টে দেখা যাচ্ছে যে বারবারই 200 ইএমএ 60 মিনিটে তাতে রেজিস্ট্যান্স পাচ্ছিল, ওপর থেকে নামার সময় বারবারই ওই জায়গাতেই রেজিস্ট্যান্স পেয়েছে, বারবারই ওই জায়গাতে রেজিস্ট্যান্স পেয়েছে, আবারও এখানে এসে দাঁড়িয়েছে। যদি কালকে কোনো ভালো খবর আসার দৌলতে বাজার এখান থেকে উঠে ওপরের দিকে যেতে শুরু করে, তাহলে সেই দেখুন 24,000, 24,050 একটা রেজিস্ট্যান্স কিন্তু এই 60 মিনিটের চার্টেও তৈরি হয়েছে। ওইখানটা দেখতে হবে কাটতে পারে কিনা, যদি কাটতে পারে ভালো, না হলে আবার কিন্তু বাজার নিচে আসবে। আমি সুতরাং যেটা পুরো ঘটনা আগামীকালকে যেটা ঘটতে চলেছে, আগামীকাল সোমবারের ট্রেডে পুরো ঘটনা যেটা ঘটতে চলেছে, সেটা কিন্তু নিউজের ওপর নির্ভর করে হবে। এবং নিউজ যদি বাজারকে তুলে নিয়ে যায় তাহলে উঠবে, নিউজ যদি বাজারকে ফেলার মতো হয় তাহলে কিন্তু পড়বে, কারণ সেই হিসেবে মোটামুটি বাজার নিজেকে সেট করে দাঁড়িয়ে রয়েছে। নিফটি ব্যাংক প্রাইমারি ভাবে রিভার্সাল চলে এসছে, এটা তো নিশ্চিত। এখানে ডেলি চার্টে 200 এর উপরে উঠে সুন্দরভাবে কেটে দাঁড়িয়েছে, এবং ডেইলি চার্টে আরএসআইও যথেষ্ট ভালো হয়েছে। এক্ষুনি একবার উইকলি চার্ট দেখার দরকার হয়েছে। উইকলি চার্টে কিন্তু আরএসআই তেও রিভার্সাল দেখাচ্ছে। এখানে কিন্তু একটা এন প্যাটার্ন তৈরি হয়েছে, খুব ভালো প্যাটার্ন, খুব ভালো এবং সুন্দর প্যাটার্ন। এখানে কিন্তু উইকলি চার্টের আরএসআই এবং এই যে প্যাটার্নটা তৈরি হয়েছে, সেটা দেখে আমি এতটুকু নিশ্চিন্তে বলতে পারি যে যদি 56,000-এর ওপরে সাস্টেন করে যায়, বর্তমানে 56,800 রয়েছে, 56,000-এর ওপরে যদি সাস্টেন করে যায় বাজার, তাহলে কিন্তু বাজার ওপরের দিকে নিয়ে চলে যাবে। বাজার ব্যাংক নিফটি ঘুরিয়ে ওপরের দিকে নিয়ে চলে যাবে। ব্যাংক নিফটিও কারেকশন কমপ্লিট করবে না, ব্যাংক নিফটি কিন্তু ঘুরিয়ে ওপরের দিকে নিয়ে চলে যাবে। তবে 57,900, এই যেটা 57,900 থেকে 58,000, এই লেভেলেও যথেষ্ট ভালো একটা রেজিস্ট্যান্স ব্যাংক নিফটি কিন্তু পাবে, এটাকেও কাটতে হবে। তবে এই প্যাটার্ন যদি অ্যাক্টিভ হয়ে যায় একবার, এই যে প্যাটার্নটা তৈরি হয়েছে এন এর মতো, যে প্যাটার্নে এখানে স্টপ লস পাচ্ছি আমরা আপাতত, হ্যাঁ, যদিও প্যাটার্নের সূত্র অনুযায়ী স্টপ লস আসে এইখানটায় 53,800-তে, কিন্তু আমরা এখানে ধরেছি 53,800 যদি ধরি, তাহলে ওখান থেকে আর থাকলো কি হাতে? ওই জন্য এই 56,000-ই ধরুন। 56,000 যদি একটা আমরা দেখি যে 56,000 কাটলো না এবং আরএসআই আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছে, তাহলে কিন্তু নিফটি ব্যাংক এখান থেকে তুলে নিয়ে যাবে, এতটুকু নিশ্চয়তা এখান থেকে পাওয়া যাচ্ছে। তো নিফটি ব্যাংক যখন দেখলাম, একবার এইচডিএফসি কে দেখে নেওয়ার দরকার। এইচডিএফসি একটা ডবল বটম তৈরি করলেও করতে পারে, এখানে একটা ডবল বটম তৈরি করলেও করতে পারে, সেরকমই তৈরি হচ্ছে, কিন্তু এক্ষুনি এটা বলা যাবে না, আর এক দু সপ্তাহ দেখার পরে তারপরে বলা যাবে। এইচডিএফসি ব্যাংকের জন্য খুব বড় রেজিস্ট্যান্স অপেক্ষা করছে 850, এখন রয়েছে 772, খুব বড় রেজিস্ট্যান্স 850 অপেক্ষা করছে, ওইটা কাটলে তারপর আবার এইচডিএফসি ব্যাংকের রিভার্সাল আসবে। এইচডিএফসি ব্যাংক দেখলাম কারণ এরই ওয়েটেজ সব থেকে বেশি রয়েছে কিন্তু, ঠিক আছে, ওই জন্য ওইটাকে আমরা আগে ভাগে দেখে নিলাম। নিফটি ব্যাংক মান্থলি চার্টেও ঠিক আছে, মান্থলি চার্টে অলরেডি ওপরে ওঠার একটা সংকেত দিয়ে দিয়েছে নিফটি ব্যাংক। এখন এই হলুদ দাগটাকে কেটে উঠতে পারে কিনা সেটা দেখতে হবে। ইউএসডি আইএনআর মান্থলি চার্টে আগের মাসেও কিছু করেনি, এ মাসে এখনো পর্যন্ত কিছু করেনি। তো উইকলি চার্টে দেখলে দেখা যাচ্ছে উঠে বেরিয়ে যাওয়ার চেষ্টাটা করেছিল, যেমনটা ওই আর কি বৃহস্পতিবারে যে ভিডিওটা বানিয়েছিলাম, তখন এইভাবে উপরের দিকে উঠছিল, তারপর আবার এখান থেকে নেমে গিয়েছে। জাস্ট 50-এর নিচে এসে ডেলি চার্টে আরএসআই সাস্টেন করছে। পিওর টেকনিক্যাল বলছে যে যদি 95 টাকা 40 পয়সা, যদি 95 টাকা 40 পয়সা উপরে না কাটে, এবং যদি 94 টাকা 70 পয়সা নিচে কেটে দেয়, 94 টাকা 70 পয়সা বা 94 টাকা 40 পয়সা যদি নিচে কেটে দেয়, এবং 95 টাকা 40 পয়সা যদি উপরে না কাটে, তাহলে কিন্তু ইউএসডি আইএনআর এখান থেকে সোজা নিচে আসবে, তার একটা সম্পূর্ণ সম্ভাবনা তৈরি করে দিয়েছে। ইন্ডিয়া ভিক্স নেমেছে নিচের দিকে, যেটা আলটিমেটলি ভালো। উইকলি চার্টে দেখুন একটা সম্ভাবনা ছিল ওপরে ওঠার, ওপরে টেনেও নিয়ে গিয়েছে, নিয়ে নিচে নামিয়েছে।
আপাতত ইন্ডিয়া ভিক্স এর জন্য একটা রেজিস্ট্যান্স ধরে রাখুন 1583 বা 16। 16তে ইন্ডিয়া ভিক্স এর একটা রেজিস্ট্যান্স ভেবে রেখে দিন। 16 কেটে গেলে ইন্ডিয়া ভিক্স এখান থেকে আবার তুলে নিয়ে ওপরে যাবে, কিন্তু যদি 16 না কাটে তাহলে সাইডওয়েজ টু ডাউন ট্রেন্ড থাকবে। আপাতত পক্ষে আবার 12তে নেমে আসার সম্ভাবনা। এইখানে আসলে কিন্তু একটা জিনিস আমি আপনাদেরকে আবার মনে করিয়ে দিই, যখন এই 12 আশপাশে ছিল তখন কিন্তু ইন্ডিয়া ভিক্সের এই 12 আশপাশে থাকার জন্য সারাদিন বাজারে মুভমেন্ট তেমন কিছু হতো না, ভোলাটিলিটি ছিলই না। একদিকে খুব সামান্য পরিমাণ এত বড় 25,000-এর ইন্ডেক্স কিন্তু দিনে 50 পয়েন্টের মধ্যে শেষ করতো। সেই জিনিস কিন্তু আবার দেখতে হতে পারে, তার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকবেন। সেই জিনিস কিন্তু ইন্ডিয়া ভিক্স করতে পারে যদি আবার নিচে নামা শুরু করে। গোল্ড কিছুই করেনি এখনো, যা আগে বলে রেখেছি সেই একইভাবে চলছে। হ্যাঁ, উইকলি চার্টের আরএসআই যথেষ্ট উইকনেস দেখাচ্ছে। ডেইলি চার্টে গোল্ড নিচে ওপরে করে ওভারঅল এই রেঞ্জের মধ্যে রয়েছে। কিন্তু গোল্ডের আপাতত দেখে যেটা মনে হচ্ছে, যেটা বুঝতে পারছি, মোটামুটি সেপ্টেম্বর 26 এর আশপাশে, মানে আমাদের দুর্গা পুজোর ঠিক পরে, কালী পুজোর আগে ধনতেরাসের সময় গিয়ে গোল্ডে একটা স্পাইক আসতে পারে। এবং এর আগে গোল্ড যতবারই 1,40,000 থেকে 1,46,000 এই রেঞ্জে আসবে, যারা রিস্ক নিয়ে কাজ করতে চায় তাদের এই 1,40,000 থেকে 1,46,000-এর মধ্যে পেলে কিনে নেওয়া উচিত। ঠিক আছে, কিন্তু কোয়ান্টিটি অল্প কেনার দরকার এই সময়, তার কারণ এখান থেকে গোল্ড যদি আবার র্যালি দেয়ও, এই যে র্যালিটা হয়েছে সেই ভীষণ র্যালি তো এক্ষুনি এক্সপেক্ট করা যায় না। তাই বিরাট প্রফিট না হলেও গোল্ডে কিন্তু প্রফিট হবে। 1,40,000 থেকে 1,46,000 এই রেঞ্জের মধ্যে আসলে গোল্ড কিনে টেস্ট করা উচিত। সিলভারও কিন্তু একই রকম সংকেত দিচ্ছে, সেপ্টেম্বরে গিয়ে কারেকশন শেষ করতে পারে। আপাতত সিলভার যেখানে রয়েছে তাতে করে সিলভার যদি 2,26,000 থেকে মোটামুটি ওই 2,35,000, ধরুন 2,25,000 থেকে 2,35,000 এই রেঞ্জের মধ্যে যদি সিলভার থাকে, তাহলে সিলভারকে টেস্টিং কোয়ান্টিটিতে কিনে টেস্ট করা যেতে পারে। সিলভারেও কিন্তু একটা র্যালি আসতে পারে, এবং খুব ভালোভাবে বলে দিলে এই হলুদ দাগ যদি কেটে দেয় তাহলে মুশকিল হয়ে যাবে। যদিও রেঞ্জটা অনেকটা বেশি হয়ে যাচ্ছে, 2,26,000 থেকে 1,85,000 স্টপ লস রাখা সম্ভব না। হ্যাঁ, তো সেই মতো করে যারা ইনভেস্টমেন্টের জন্য কেনে, যে ঠিক আছে আমি রূপো তুলে রাখছি ভবিষ্যতে আমার কাজে লাগবে, এই রকম লোকেদের জন্য ওই দামগুলোর রূপো কেনা কিন্তু অত্যন্ত আবশ্যক। ক্রুডের যে চার্ট, তাতে একবার লাইন চার্টের দরকার হয়েছে। হ্যাঁ, সোনামণি নামছে নিচের দিকে। আরএসআই ব্রেকডাউন হওয়ার একটা সম্পূর্ণ সম্ভাবনা এখানে আমি দেখতে পাচ্ছি। মনে হচ্ছে যেন আমেরিকার সাথে যুদ্ধের একটা নিষ্পত্তি এবং হরমুজ আবার নতুন করে খোলার একটা সম্ভাবনা ক্রুডের চার্টে আছে, এবং ক্রুড এই নীল দাগে নেমে আসতে পারে। যদি তার না এসে এখান থেকে উঠে ক্রুডের ওপরের একটা দাগ আমি এখানে দিয়ে রাখছি, যেটা এখানে প্রাইমারি ভাবে রেজিস্ট্যান্সের কাজ করবে। এই 8,800 লেভেল কিন্তু ক্রুডের জন্য আপাতত রেজিস্ট্যান্সের কাজ করবে। 8,800 কাটলে উপরের দিকে র্যালি হবে। আর নিচের দিকে সাপোর্টের জন্য কিন্তু এই দাগটা রয়েছে, নিচের দিকে সাপোর্টের জন্য 6,700। ধরে নিন 8,800 থেকে 6,800, এইটা কিন্তু ক্রুডের একটা কনসোলিডেশন রেঞ্জ আপাতত এখানে দেখা যাচ্ছে। আর ন্যাচারাল গ্যাস এক্সিটি সেই একইভাবে রয়েছে, যেমনটা কয়েক সপ্তাহ ধরে রয়েছে। এখানে নতুন কিছু হওয়ার নেই, কারণ এইটার উপরে সাস্টেন করলেই নতুন র্যালি হবে। ডাও জোন্স এই সপ্তাহে আবার পা নামিয়ে দেখেছিল, নিচেটা কতটা গভীর আছে, কিন্তু আবার টেনে নিয়ে ওপরে চলে গিয়েছে। ডাও জোন্সের নামার কোনো ইচ্ছেই নেই এই মুহূর্তে। নাসডাক কোথায় আবার ঘুরিয়ে নিয়ে চলে গিয়েছে। দেখুন, নাসডাকে একটা জিনিস বলে দিই, যদি সামনের সপ্তাহে এর ওপরে কন্টিনিউ করে, 29,300-র ওপরে যদি টিকে থাকে, 29,600 রয়েছে, 29,300-র উপরে যদি টিকে থাকে, তাহলে আবার তুলে নিয়ে চলে যাবে। 29,300 যদি কেটে দেয়, তাহলে এখানে একটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন তৈরি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এখনো পর্যন্ত সেরকম কোনো আর কি নির্দিষ্ট করে কিছু বলা যাবে না। এমনকি এইখানে যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে, এর ওপরে যদি গ্যাপ দিয়ে খুলে ডাও জোন্স টিকে যায়, দেখুন এর নিচে খুললে নিচে আসবে। এই ধরনের স্পিনিং টপ জাতীয় ক্যান্ডেলের নিচে যদি খুলে সাস্টেন করে যেহেতু নিচে আসবে। আর যদি সোমবার দিনকে এর ওপরে খুলে সাস্টেন করে যায়, তাহলে কিন্তু সামনের সপ্তাহটা আবার একটা জবরদস্ত র্যালি হওয়ার খুব ভালো রকম সম্ভাবনা এখানে দেখতে পাচ্ছি। তো ওভারঅল বাজার যেটা বলছে, আমেরিকার বাজারেও একটা র্যালি হতে পারে, সেরকম সম্ভাবনা সম্পূর্ণভাবে তৈরি হয়ে রয়েছে।
আমাদের বাজারেও একটা র্যালি হতে পারে, তারও সম্ভাবনা কিন্তু সম্পূর্ণভাবে তৈরি হয়ে রয়েছে। তবে পুরোটাই খবর ওরিয়েন্টেড। কালকে সকালবেলা 9:05 পুরো খবর একবার মনিটর করে নিতে হবে এবং তারপর 9:08 দেখতে হবে বাজার কিভাবে খোলার পরিকল্পনা করছে। সেইটা দেখে কিন্তু ফাইনাল বোঝা যাবে বাজার কোন দিকে যেতে চলেছে। কালকের দিনটা খুব বড়সড় একটা দিন হতে পারে যা মনে হচ্ছে, তার কারণ খবর যদি ভালো হয় তাহলে কালকে কিন্তু সবাইকে খুশি করে দেবে বাজার। আর যদি খবর গড়বড়ে হয় তাহলে ওই নট গেট লাগিয়ে খুশি করে দেবে। তো যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শেয়ার বাজার থেকে প্রচুর প্রফিট করুন, এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। হর হর মহাদেব।